আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের যে টপিকটা পড়বো, এই টপিকের নাম হলো সান্দ্রতা বা ভিসকোসিটি। তো সান্দ্রতা বা ভিসকোসিটি জিনিসটা কি? এটা হলো প্রবাহী পদার্থের একটা বিশেষ ধর্ম। কার? প্রবাহী পদার্থে। প্রবাহী। তো আমরা কি জানি যে প্রবাহী পদার্থ দুই ধরনের, একটা কি, একটা হলো তরল, তরল আর একটা কি, বায়বীয়। বুঝা গেল? বায়বীয়। তো এই তরল আর বায়বীয় পদার্থের একটা বিশেষ ধর্মের নাম হলো সান্দ্রতা। তো এই জিনিসটা কি এখন আমরা দেখো। ধরো যে এই নিচের এই তলটা এটা স্থির তল, এটা একটা স্থির তল, ঠিক আছে? তো এই স্থির তলের উপর দিয়ে যদি কিছু পরিমাণ পানি বা তরল, পানি না, ধরো যে কোনো একটা তরল গড়াই চলছে, তাহলে গড়াইলে কি দেখা যায়? যে দেখা যায় যে যে স্থির তলের সাথে সংলগ্ন বা সংস্পর্শে যেই তরলের স্তরটা আছে, সেই তরলের স্তরের বেগের মান হয় 0। আর এই স্থির তল থেকে যত উপরে উঠবা, অর্থাৎ যত দূরত্ব যত বাড়বে, তত কি হবে? বেগের মান বাড়তে থাকবে। মানে বেগের মান যদি উপর দিকে যাওয়ার সাথে সাথে বাড়তে থাকে এখানে, তাহলে কি উপরের সারফেসে এই তরলের বেগটা সর্বোচ্চ হবে না? তো ধরো এরকমই একটা তরলকে আমি চারটা লেয়ারে ভাগ করলাম, চারটা লেয়ারে ভাগ করলাম, যেগুলোর নাম দিলাম আমি। এটা ধরো 1 নাম্বার লেয়ার, এটা ধরো 2 নাম্বার লেয়ার, এটা 3, আর এটা ধরো 4 নাম্বার লেয়ার। ঠিক আছে? তাহলে নিয়ম অনুযায়ী কি, এই 4 নাম্বার লেয়ারের বেগ হবে আমার সবচেয়ে বেশি, কারণ এটা কি স্থির তল থেকে সবচেয়ে বেশি দূরত্ব অবস্থিত। আর স্থির তলের সংস্পর্শে কোন লেয়ারটা আছে? 1 নাম্বার লেয়ার। তার 1 নাম্বার লেয়ারে কি হবে? বেগ হবে সবচেয়ে কম। কম অর্থাৎ এই স্থির লেয়ারের সাথে সাথে যেটা থাকে এটা শূন্যই হবে। তাহলে এটা কি বেগ হবে? এটা এই লেয়ারে 0 মিটার পার সেকেন্ড। এই লেয়ারের বেগ তাহলে কি একটু বেশি হবে, তার চেয়ে 5 মিটার পার সেকেন্ড। এই লেয়ারের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। এই লেয়ারের বেগ কত? ধরো 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। এটা আমি ধরে নিলাম যে এরকম একটা চারটা লেয়ার আছে, চারটা লেয়ারের বেগ আস্তে আস্তে যত উপর দিকে উঠছে, তত কি হচ্ছে? বেগের মান বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তাহলে এখন আমরা কি জানি যে তরল যখন চলে, ধরো স্রোতের সাথে তুমি যদি গা ভাসিয়ে দাও, তাহলে কি হবে? স্রোতের সাথে তোমাকে পানি নিয়ে চলে যাবে নাকি? তোমার দেহকে টেনে নিয়ে চলে যাবে। তাহলে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেয়ার যদি আমি চিন্তা করি, তাহলে প্রত্যেকটা লেয়ার কি করছে, কি কাজ করবে? তার সাথে সাথে সবকিছুকে নিয়ে যেতে চাইবে নাকি? তাহলে তুমি এখানে মাঝখানের এই 3 নাম্বার লেয়ারটার কথা চিন্তা করো। এই 3 নাম্বার লেয়ারটা, 3 নাম্বারটা লেয়ারটার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর তার উপরের লেয়ারের বেগ কত? 15 মিটার পার সেকেন্ড। নিচের লেয়ারের বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। এখন 10 মিটার পার সেকেন্ড বেগে ধরো এখানে স্রোত যাচ্ছে, মাঝখান দিয়ে একটা স্রোত যাচ্ছে। তাহলে এই স্রোত কি চাইবে? যে তার সাথে সাথে সবকিছু নিয়ে যেতে। তাহলে তার উপরের লেয়ারের বেগ যখন দেখবে 15 মিটার পার সেকেন্ড, তখন কি করবে সে? স্রোত তার বেগ তো তার চেয়ে কম, তাহলে সে একে পিছন দিকে টান দিয়ে ধরবে নাকি? কারণ তার চেয়ে সে আগে চলে যাচ্ছে। স্রোত তো চায় তার সাথে সবকিছুকে নিয়ে যেতে। আর নিচের লেয়ারের বেগ কি দেখবে? তার চেয়ে কম, 10 মিটারের চেয়ে কম, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এ কি স্থির আছে না? তাহলে এ কি করবে? এ যেহেতু সব কিছুকে ওর সাথে নিয়ে যেতে চায়, তাহলে 5 নাম্বারের বেগ যেহেতু না, এই 2 নাম্বার লেয়ারের বেগ যেহেতু কম, তাহলে একে কি করবে? এ সামনের দিকে নিয়ে যেতে চাইবে নাকি? মানে ব্যাপারটা হলো এরকম, ধরো তুমি এখানে আসো, তুমি এখানে একটা মানুষ, তোমার 2টা হাত, এইদিকে একটা মানুষ যাচ্ছিল, ধরো তুমি এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো তুমি এখান থেকে তোমাকে একটা মানুষ 15 মিটার পার সেকেন্ড বেগে হাত ধরে সামনের দিকে টানছে, এইদিকে টানছে। আর আরেকটা মানুষ তোমাকে এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে টানছে। তাহলে তোমার সাপেক্ষে এর বেগ যদি আমি চিন্তা করি, তাহলে এর বেগের কি কম না? ডিরেকশনটা উল্টা হয়ে যাবে না? ধর তুমি বেশি জোরে যাচ্ছ আর এই কম জোরে যাচ্ছে, তাহলে তোমার যখন এই হাত ধরে থাকবে, তাহলে তুমি কি, তোমার হাত ধরে তো চলতে চলতে যদি তোমার হাত ধরে এই 5 মিটার পার সেকেন্ড বেগে চালানো, তাহলে এই একটা হ্যাচকা টান খাবে সামনের দিকে। কিন্তু এই 15 মিটার পার সেকেন্ড বেগে যে চলছে, সে কি করবে? সে পেছনের দিকে একটা হ্যাচকা টান খাবে। কারণ কি? কারণ তোমার বেগ ওর চেয়ে কম। তাহলে তুমি তো 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ও হুট করে যদি তোমার হাত ধরে টান দেয় 15 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কি তোমার হাতের সাথে বাধা পেয়ে পিছন দিকে একটা টান খাবে না? তাহলে এখানে যদি আমি 3 নাম্বার লেয়ারের কথা বলি, 3 নাম্বার লেয়ার এখানে কি করছে দেখো, 4 নাম্বার লেয়ারকে পেছন দিকে টানছে, অর্থাৎ এর বেগ কমায় দেওয়ার চেষ্টা করবে। বুঝা গেল? 4 নাম্বারে এর বেগ কমানোর চেষ্টা করবে, কমানোর চেষ্টা করবে। আর
দুই নাম্বার লেয়ারের বেগ কি করবে, বাড়ানোর চেষ্টা করবে। দুই নাম্বার লেয়ারের বেগ বাড়ানোর চেষ্টা। বোঝা গেল জিনিসটা? তাহলে ও কি চায়, ও চায় ওর মতো বেগে সবাইকে সাথে নিয়ে যেতে, কিন্তু যেহেতু এ বেশি এজন্য ওই পিছন দিকে একটা ফোর্স অনুভব করবে। আর দুই নাম্বার লেয়ার বেগ যেহেতু হচ্ছে কম, তাহলে কি এ সামনের দিকে একটা ফোর্স অনুভব করবে। তাহলে এই জিনিসটাকে কি বলা যায়? এখন তুমি যদি 4 নাম্বার আর 2 নাম্বার লেয়ারের কথা চিন্তা করো, এই 4 আর এই 2, 4 আর 2 এর মধ্যে বেগের পার্থক্য কত? 15 মাইনাস 5, 10 না? বেগের পার্থক্য কত আমার? 10 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে মাঝখানে 3 নাম্বার লেয়ারটা কি করছে? এই 4 নাম্বার লেয়ারটাকে পেছন দিকে টানছে, এর বেগ কমানোর চেষ্টা করছে। আর 5-এর বেগ কি করছে, অর্থাৎ না 2 নাম্বার লেয়ারের বেগ কি করছে, এদিক এদিক টানে বাড়ানোর চেষ্টা করছে। তাহলে কথাটাকে কি বলা যায়, যে 3 নাম্বার লেয়ারটা 4 আর 2 এর মাঝখানের বেগের পার্থক্য কমানোর চেষ্টা করছে নাকি? তাহলে দেখো 3 নাম্বারের বেগ যদি এখন 10 হয়, তাহলে কি এই 15 চেয়েও এর পার্থক্য কম হইলো, এই এর 5-এর চেয়েও এর পার্থক্য কম হইলো। তাহলে এই সবখানে তরলের মাঝখানে যে স্তরগুলো থাকে এগুলো কি করে, তার এই পাশের দুই পাশের স্তরের বেগগুলোর বেগ, যার বেগ হচ্ছে বেশি ওটা কমানোর চেষ্টা করে, আর যার বেগ হচ্ছে কম, যে স্তরের বেগ হচ্ছে কম, এটা বাড়ানোর চেষ্টা করে। এই কথাটাকে বলা হয় যে মাঝখানের লেয়ারগুলো কি করে, দুই পাশের লেয়ারের আপেক্ষিক বেগ কমানোর চেষ্টা করে, অর্থাৎ বেগের পার্থক্য কমানোর চেষ্টা করে। এই পার্থক্য কমানোর জন্য তরল তরলের যেই লেয়ার সমূহে যে ফোর্সটা প্রয়োগ করে স্পর্শ বরাবর, এই ফোর্সটাকে আমরা কি বলছি? সান্দ্রতা। বোঝা গেল? তাহলে সান্দ্রতার যদি সংজ্ঞা দেখি আমরা, তাহলে যে ধর্মের ফলে তরলের বিভিন্ন স্তরে আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয় তাকে সান্দ্রতা বলে। বোঝা গেল? তারপর 3 নাম্বার বেগ চাইবে না ওর উপর দিয়ে কেউ 15 মিটার পার সেকেন্ড ওর চেয়ে বেশি বেগে যায়, বা ওর নিচে কেউ কম বেগে যায়। তাহলে সে কি চাইবে? সে সবাইকে একই একটা মানের দিকে নিয়ে যেতে চাইবে, অর্থাৎ পার্থক্য কমাই দিতে চাইবে। এই জন্য কি এটা ফোর্স প্রয়োগ করে, এটাকে বলছি আমরা কি? সান্দ্রতা। ক্লিয়ার কনসেপ্ট? এখন তো সান্দ্রতা তো একটা ফোর্স বললাম নাকি? তাহলে সান্দ্র বল এই জিনিসটা তো একটা ভ্যালু বের করা লাগবে। এর জন্য বিজ্ঞানী নিউটন নিউটন ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে। ধারারেখ প্রবাহের আচ্ছা, ধারারেখ প্রবাহ বলতে কি? ধারারেখ প্রবাহ বলতে কি, ধরো যে এখানে একটা পাইপ আছে, পাইপের মধ্যে দিয়ে পানি চলাচল করছে নাকি? এই পাইপের প্রত্যেকটা বিন্দুতে যদি বেগের মান যদি সমান হয়, বেগের মান কি হবে? সমান হবে। তাহলে এটাকে কি বলছি আমরা? ধারারেখ প্রবাহ। ঠিক আছে? ধারারেখ প্রবাহটা আমার আগের জায়গায় আমি কোথায় দেখবো? প্রত্যেকটা লেয়ারকে ধরো একটা ধারারেখ পাই, এগুলো ধরো ধারারেখ প্রবাহ চলছে এখানে। ঠিক আছে? তো ধারারেখ প্রবাহ এটাকে কি করতে পারো? ওই যে লেয়ার গুলো কল্পনা করতে পারো, লেয়ার। তাহলে নিউটনের অভিমত অনুসারে কি বলা যায়? নিউটনের অভিমত অনুসারে নিউটন কি বলল? এই যে ধরো এটা একটা মাঝখানের একটা লেয়ার, তাহলে কি করছে? ও ওপরের লেয়ারকে বেগ কমানোর জন্য এদিকে একটা ফোর্স প্রয়োগ করছে নাকি, আর নিচের লেয়ারকে সামনের দিকে টেনে নেওয়ার জন্য এদিকে একটা ফোর্স প্রয়োগ করছে। এই ফোর্সের যে ভ্যালু সেটাকে বলছি আমরা কি? সান্দ্র বল। বল এই সান্দ্র বল ইজ ইকুয়াল টু ধরো এফ। ঠিক আছে? তাহলে এই যে সান্দ্র বল, এই সান্দ্র বল হলো কোন বস্তুর ক্ষেত্রফলের সমানুপাতিক। কার সমানুপাতিক? ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফল যদি এ হয়, এর সমানুপাতিক। এখন আর 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে এই সান্দ্র বল বেগ অবক্রমণের সমানুপাতিক। আছে বেগ অবক্রমণ জিনিসটা কি? ডিভি বাই ডি হয়, এটাকে বলা হয় বেগ অবক্রমণ। নাকি বেগ অবক্রম। ঠিক আছে? এটাকে কি বলছি আমরা? ডিভি বাই ডি ওয়াই। এখানে ডিভি মানে কি? ডেল ভি, অর্থাৎ ভি এর বেগের পার্থক্য, আর ওয়াই মানে হলো উচ্চতার পার্থক্য। ঠিক আছে? এখন ধরো যে আচ্ছা, এটাকে আমি পানির 2টা লেয়ার কল্পনা করো। হ্যাঁ, ধরো এটা হলো পানির 2টা লেয়ার এখানে আছে। তাহলে এই 2টা লেয়ারের মাঝখানের গ্যাপ কত? লেয়ারের পুরুত্ব ধরলাম যে ওয়াই পরিমাণ।
ডেল ওয়াই পরিমাণ, ঠিক আছে। এই এই এখান থেকে এইটুকু ডিস্টেন্স, মানে দুইটা পুরোতে ডিস্টেন্স। আর এই দুইটা লেয়ারের বেগের পার্থক্য ধরলাম যে ডেল ভি। ডেল, তাহলে এই ডেল ভি কে যদি তুমি ডেল ওয়াই দিয়ে ভাগ করো, তাহলে আমি কি পাবো এখানে? বেগ অবক্রম। অর্থাৎ এই কথাটাকে বলা যায়, আমরা কি জানি এই যে ডি বাই ডিএক্স, এটাতে মানে ওয়াই কে ইয়া করি, তখন কি বলি এটাকে? যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। তাহলে এটাকে আমি কি বলা যায়? এটা দূরত্ব না ওয়াই? তাহলে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন, এই জিনিসটাকে কি বলা হয়? বেগ অবক্রম। বুঝা গেল? অর্থাৎ তুমি এখানে দুইটা লেয়ারের মাঝখানে দূরত্ব নিবা আর বেগের পার্থক্য নিবা, এই দুইটাকে ভাগ করলে কি পাওয়া যাবে? বেগ অবক্রম। এই যে বেগ অবক্রম পাওয়া যায়, এটার সমানুপাতিক কি? এই সান্দ্র বল, ঠিক আছে। আর 3 নম্বরে কি বলা যায়? তাহলে 3 নম্বরে যদি আমি এই দুইটা সূত্রকে, যদি এই দুইটা সমানুপাতিককে যদি মার্চ করি, তাহলে কি পাওয়া যাবে? এফ সমানুপাতিক এ ইন্টু ডিভি বাই ডি1, ঠিক আছে। তাহলে এই সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য আমরা কি করি? একটা ধ্রুবক দিই। এই ধ্রুবকের নাম হলো ইটা। ইটা এ ইন্টু ডিভি বাই ডি1, বুঝা গেল? আর এই ইটাকে কি বলা হয়? ইটা ইজ ইকাল টু সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক, ঠিক আছে। আমরা সান্দ্রতা গুণাঙ্ক নিয়ে বিস্তারিত পড়ব। তার আগে চলো দেখি যে সান্দ্র বল মানে জিনিসটা কাজ করে কিভাবে। আমি যে বললাম যে কোনো বস্তুর ক্ষেত্রফলের সমানুপাতিক, আচ্ছা কোনো বস্তু যখন পানির উপরে দিব হবে, তখন বস্তুর উপরে কিভাবে সান্দ্র বল প্রয়োগ হয়, এই জিনিসটা আমরা দেখি। ধরো যে এখানে সেম পানির অনেকগুলো লেয়ার আছে, এখানে পানির অনেকগুলো লেয়ার আছে। এটাকে কপি করি আমরা। ধরো এরকম পানির অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে। এখন একটা বস্তুকে, ধরো যে একটা গোল টাইপের বস্তু, একটা গোল বস্তুকে আমি পানির উপরে ছেড়ে দেব, তাহলে কি হবে? বস্তুটা ভর দেওয়ার জন্য এভাবে দিলাম। তাহলে পানির উপরে যদি ছেড়ে দিই, তাহলে তার ওজনের জন্য বস্তুটা কি হবে? নিচের দিকে একটা ফোর্স প্রয়োগ করবে, সেই ফোর্সের ভ্যালু কত? এমজি, তার ওজনের সমান, নাকি? তাহলে দেখো আমরা কি দেখলাম যে পানির প্রত্যেকটা লেয়ারের বেগ কি আলাদা আলাদা। তাহলে উপরের লেয়ারটা বেগ কি সবচেয়ে বেশি, এই জন্য বড়টা দাগ দিলাম। তারপরের লেয়ারে কি বেগ একটু কম, তারপরের লেয়ারে আরেকটু কম, তারপরে একদমই কম, আর যেটা মাটির সাথে লেগে থাকে ওটার কি একদম জিরো। এখন আমরা কি দেখলাম যে মাঝখানে লেয়ার কি করে? এই লেয়ার আর এই লেয়ার, এই দুটা বেগের পার্থক্য কমানোর চেষ্টা করে, যার জন্য ওর নিজের লেয়ারের বেগ কত করে দেয়? মাঝামাঝি একটা মান করে দেয়। অর্থাৎ এ চায় না কখনো যে দুইটা লেয়ারের মধ্যে বেগের পার্থক্য বেশি থাকুক, বোঝা গেল? এ চায় না কখনোই কি, তরল চায় না যে দুইটা লেয়ারের মধ্যে বেগের পার্থক্য বেশি থাকুক। তাহলে কেউ যদি কোন একটা ফোর্স যদি এই বেগের পার্থক্য কমানোর যদি চেষ্টা করে, তাহলে এই সান্দ্র বল কার বিরুদ্ধে কাজ করবে? সেই ফোর্সের বিরুদ্ধে কাজ করবে, বোঝা গেল? তাহলে এখন যখন তুমি এই ভরের একটা বস্তু পানির উপরে দিবা, তাহলে আমরা কি আগের আগের অধ্যায় আগের ক্লাসগুলোতে কি দেখেছিলাম? যে পানি একটা টান টান পর্দার মতো কাজ করে পৃষ্ঠ টানের জন্য। তাহলে টান টান পর্দার উপর যদি কোনো একটা বস্তু রেখে দাও, তাহলে টান টান পর্দাটা কি এরকম কার্ভ হয়ে যাবে না? তাহলে এই এখানে এটা রাখার কারণে ধরো এই যে এই পানিটা এভাবে কার্ভ হয়ে গেছে এর ভরের কারণে, ঠিক আছে। এরকম ভাবে কার্ভ হয়ে গেছে। এখন দেখো এই লেয়ার যখন কার্ভ হবে, তার সাথে সাথে এই লেয়ারটার কার্ভ হবে এরকম, নাকি? এরকম কার্ভ হয়ে যাবে। তাহলে এর সাথে সাথে এই যদি কার্ভ না হয়, তাহলে তো এটা বাঁকানো সম্ভব না, নাকি? তাহলে এখন উপরের লেয়ারে আমার বেগ কত ছিল আগে? 15 মিটার পার সেকেন্ড না? ওই যে উদাহরণে আমরা দেখেছিলাম। আর এই লেয়ারের বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। আর এখানে কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই লেয়ারটা দেখো, এই লেয়ারটা এই লেয়ারের মধ্যে ঢুকে গেছে না? এই 4 নাম্বার লেয়ারটা এখানে কি করেছে? এই 2 নাম্বার লেয়ারের মধ্যে ঢুকে গেছে। তাহলে ঢুকে গেলে এখন এই যে এই হলুদ অংশটুকুর মধ্যে দিয়ে পানির যে প্রবাহ হচ্ছে, এখানে পানির এই বেগের মান কত? 15। 15 কত? 15। আর নিচেরটার কত? 5। তাহলে এই অংশটুকুতে দেখো, এই দুইটা লেয়ারের মধ্যে যদি আমি বেগের পার্থক্য দেখি, তাহলে কত হয়ে গেছে? আমার 10 হয়ে গেছে না? কিন্তু আগে এদের পার্থক্য কত ছিল? 5 ছিল, 5 মিটার পার সেকেন্ড বেগ, মানে পার্থক্যটা ডেল ভি। কিন্তু এখন যখন লেয়ারটা যখন 3 নাম্বার লেয়ারের মধ্যে ঢুকে গেছে, তখন এই অংশটুকুতে যে অংশে আমার এই যে এমজি বল প্রয়োগ হচ্ছে, এই অংশে দুইটা লেয়ারের মধ্যে এখন বেগের পার্থক্য কত হয়ে গেছে? 10 হয়ে গেছে। তাহলে আগে বেগের পার্থক্য ছিল 5, পরে হলো কত আমার? 10। কারণ কি, একটা লেয়ারের মাঝখানে আরেকটা লেয়ার মার্জ করে গেছে। তাহলে এই যে বেগের পার্থক্য যে বেড়ে গেল, তাহলে সান্দ্র বলের কাজ কি? এই বেগের পার্থক্য কমানো। তখন কি করবে? যেই ফোর্সটা
এই বেগের পার্থক্য বাড়াই দিয়েছে, এই ফোর্সটার বিরুদ্ধে সান্দ্র বল কাজ করে কি করবে, এই বেগের পার্থক্যটা কমানোর চেষ্টা করবে। এই জন্য সরাসরি সান্দ্র বল কোন দিকে কাজ করবে, এই ওজনের বিপরীত দিকে, এই দিকে কাজ করবে। বোঝা গেল জিনিসটা? ক্রিস্টাল ক্লিয়ার একদম? তাহলে সান্দ্র বল কিভাবে কাজ করে, এটাকে যদি আমি কালো কালার দিয়ে দিই, কালো না, এই হয় গোলাপি কালার দিই, এইভাবে কাজ করে। তাহলে এই জন্য এখন সান্দ্রতা জিনিসটা কি শুধু কি তরল পদার্থের ধর্ম না, এটা বায়বীয় পদার্থেরও একটা ধর্ম, কারণ বায়বীয় পদার্থ কি প্রবাহী পদার্থ। এই জন্য কি বৃষ্টির ফোঁটা যখন পড়ে ওপর থেকে, মানে অনেক ওপর থেকে পড়লে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে পড়ে, তাহলে প্রতি সেকেন্ড আর বেগ বাড়ার কথা কত, 9.8 মিটার পার সেকেন্ড করে। কিন্তু তাহলে এই যত উচ্চতা থেকে পানির ফোঁটা পড়ে নিচে পড়তে পড়তে এর বেগ অনেক বেশি হয়ে যাওয়ার কথা না? তাহলে আমাদের শরীরে লাগে তো, মানে শরীরে যখন পড়ে পানির ফোঁটা তখন তো অনেক আঘাত লাগার কথা, কিন্তু লাগে না কেন? কারণ এই যে পানির ফোঁটা পড়ার সময় বাতাসের লেয়ার গুলোকে কি করে, এরকম মার্চ করে দেয়, তখন বাতাসের লেয়ার তার এই যে ওজনের বিরুদ্ধে উল্টা দিকে একটা ফোর্স প্রয়োগ করে, সান্দ্র বল। যার কারণে কি হয়, এই যে এই ফোর্সের বিরুদ্ধে কাজ করে এর গতিটা কমায় দেয়। বুঝা গেল? বা কোনো বল যদি পানির উপরে ছেড়ে দাও, কোনো একটা গোলক, তাহলে সেই ক্ষেত্রেও এই সেম ঘটনাটা ঘটে। বুঝা গেল সান্দ্র বল কোথায় কিভাবে কাজ করে? চলো আমরা আগের পেজে কি নিয়ে কোথায় পর্যন্ত গেছিলাম, যে সান্দ্রতা গুণাঙ্ক নাকি। চলো সান্দ্রতা গুণাঙ্ক জিনিসটা নিয়ে এখন আমরা একটু পড়াশোনা করি। তো সান্দ্রতা গুণাঙ্ক জিনিসটা এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম মান হয়। বুঝা গেল? তাহলে সান্দ্রতা গুণাঙ্কের সূত্র, প্রথমে সূত্রটা কি দেখলাম আমরা, এ ফিজিক্যাল টু সান্দ্রতা গুণাঙ্ক ক্ষেত্রফল ইন্টু বেগ অবক্রম, অর্থাৎ ডিভি বাই ডিওয়াই নাকি। তাহলে সান্দ্রতা গুণাঙ্কের ভ্যালু কত হবে এখান থেকে, তাহলে এটা ইজিক্যাল টু এফ বাই এ ইন্টু এটা উল্টা যাবে কি ডিওয়াই বাই ডিভি হয়ে যাবে নাকি, ডিওয়াই বাই ডিভি। এখন দেখো, এখন প্রত্যেকটা জিনিসের মান যদি এক হয়ে যায়, অর্থাৎ ধরো যে ক্ষেত্রফলের মান 1 মিটার স্কোয়ার, এই যে বেগ অবক্রমণের মান কত হলো, ধরো এটা হলো 1 মিটার হইলো, এটা 1 মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার হইলো, তাহলে এই ইটার ভ্যালুটা কার সমান হবে, এই ফোর্সের সমান নাকি। তাহলে সবগুলো ভ্যালু যদি আমি এক করে দিই, তাহলে ইটার ভ্যালুটা কার সমান হইলো, আমার ফোর্সের সমান। ঠিক আছে? তাহলে এখান থেকে এটা সংজ্ঞা কি বলা যায়, যে তরলের গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা বলতে এই যে এটা বোঝায় বজায় রাখ, এই একক নতিমাত্রা বজায় রাখতে। বোঝা গেল? তার মানে এই যে ডিওয়াই বাই ডিভির মান যে আমি এক বসাইলাম, এই একক নতিমাত্রা বজায় রাখতে প্রতি ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলের, এই যে ক্ষেত্রফলের মানে এক বসাইলাম, যে স্পর্শ বল প্রয়োজন তাকে তরলের সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা সহগ বল। বোঝা গেল? অর্থাৎ এই জিনিসটা হলো, এই যে দেখো, ধরো এটা একটা পানির লেয়ার, আর সেম এটা ধরো একটা পানির লেয়ার, ঠিক আছে? তাহলে এই লেয়ার থেকে এই লেয়ারের দূরত্ব ধরো 1 মিটার, আর এই দুইটা লেয়ারের মধ্যে এই যে এই লেয়ারটা এদিকে যাচ্ছে না, এই লেয়ারের বেগ ধরো যে তোমার 2 মিটার পার সেকেন্ড, আর এই লেয়ারের বেগ ধরো 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুইটা লেয়ারের মধ্যে পার্থক্য কত হলো আমার, অর্থাৎ ডিভির পরিমাণ ধরো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এদের বেগ অবক্রম, অর্থাৎ এই যে নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রাটা কত হবে, ডিভি বাই ডিওয়াই। এই জিনিসটার মান বোঝাচ্ছি আমি 1/1 ইকুয়াল টু 1, বা এখানে এটা যত হবে, তাহলে উচ্চতা যদি দ্বিগুণ করি তাহলে বেগও যদি দ্বিগুণ হয় সাথে সাথে, তাহলে ওটার ভ্যালুও কি হবে, যদি এটা ভ্যালু, দুইটার ভ্যালু যদি 2 হয়, বেগের পার্থক্য ধরো 2 হলো, উচ্চতার পার্থক্য ধরো 2 মিটার হয়, তাহলে এটাও কি হবে, 1 হবে। তো এরকম একক নতিমাত্রা বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফল, তাহলে এই যে এই স্তরটা দেখলাম, এই স্তরটার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা গুণ করে ধরো এর ভ্যালু হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরকম একক ক্ষেত্রফলের যে স্পর্শ বল প্রয়োজন তাকে কি বলছি আমরা, সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা সহ। ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? এটা যদি তাহলে একক কি হবে, তাহলে এটার একক হলো, এদিক থেকে যদি আমি দেখি তাহলে এটা কি নিউটন, নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ডিভাইডেড বাই নিচে কি মিটার স্কয়ার, আর উপরে কি, উপরে হলো মিটার, আর এদিকে হলো মিটার পার সেকেন্ড। তাহলে এটা একক কি হবে, একক হবে এই দিক থেকে মিটার মিটার কাটা, এই দিক থেকে যদি কাটি আমি, তাহলে এই দিক থেকে একটা কাটা, তাহলে এখানে হচ্ছে আমার কেজি, কেজি, আর এই মিটারটা উপরে উঠে যাবে কি হবে,
পার মিটার কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। ও সরি, সেকেন্ড স্কোয়ার এখানে একটা আছে, যেটা পার সেকেন্ড হবে শুধু, পার সেকেন্ড এটা হবে। তো এই জিনিসটাকে আরেকটা কিভাবে লেখা যায়, দেখো এটা একক লেখা যায় নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা কার একক? এটা হলো ইটার একক, এইটা এর একক। ঠিক আছে। তাহলে এটার এখান থেকে যদি আমি এর মাত্রা বের করি, তাহলে মাত্রা কি হবে? এটা মাত্রাটা হবে কেজির জন্য হলো এম, ভরের জন্য এম, লেন্থের জন্য হলো এল ইনভার্স, আর এটা কি টি ইনভার্স। ঠিক আছে। এখন এই জিনিসটাকে হিসাব করা হয় আরেকটা একক দিয়ে, সেটার নাম হলো পয়েজ। কি? পয়েজ। পয়েজের ইয়াটা কি? 10 পয়েজ ইজ ইকুয়াল টু 1 নিউটন সেকেন্ড আর মিটার স্কোয়ার। এই জিনিসটা মাঝে মধ্যে এই সান্দ্রতাঙ্কের ভ্যালুটা এখানে পয়েজে দেওয়া থাকে, এই জন্য এই ভ্যালুটা মনে রাখা এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট। চলো এখন আমরা পরের পেজে যাই। এখন আমরা দেখব যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন সান্দ্রতাঙ্কের মান কি হয়, বিভিন্ন রকম হয়। যেমন আমি যদি ধরি যে আলকাত্রা, তেল, দুধ, পানি, এদের মধ্যে সান্দ্রতাঙ্ক কার বেশি, তাহলে কি আলকাত্রার হয় সবচেয়ে বেশি। আলকাত্রা, আলকাত্রার সান্দ্রতাঙ্ক হয় সবচেয়ে বেশি। তারপর কার? তেলের। তারপর কার? দুধের। তারপর কার? পানির। এই সান্দ্রতাঙ্ক জিনিসটাকে বলা হয় মাঝে মধ্যে আঠাত্ব বলা হয়। ঠিক আছে, এটা কি আঠাত্ব বা সান্দ্রতাঙ্ক, আঠাত্ব বা সান্দ্রতাঙ্ক। আর আরেকটা জিনিস কি বলা যায়, যে টেম্পারেচারের জন্য কিন্তু সান্দ্রতাঙ্কের মান পরিবর্তন হয়, আর বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন রকম তো পরিবর্তন হয় নাকি। তার আগে ধরো যদি আরেকটা জিনিস সবসময় এমসিকিউ পড়ে, সেটা হলো যে কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহ পানির চেয়ে কত গুণ বেশি? 10⁻³ অর্থাৎ 1000 গুণ বেশি। অর্থাৎ পানি ইন্টু পানির সান্দ্রতাঙ্ক, মানে ধরো এটা দিলাম ইন্টু 1000, তাহলে কি হবে? তাহলে এটা গ্লিসারিনের হবে, গ্লিসারিন এর কি এটা নাকি। আর একটা কথা কি বললাম আমরা, যে টেম্পারেচারের সাথে সান্দ্রতাঙ্কের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি, এটা এখন আমরা দেখি। তো ধরো সান্দ্রতাঙ্ক কার একটা বিশেষ বিশেষ ধর্ম? প্রবাহী পদার্থের না? তো প্রবাহী পদার্থ কয় প্রকারের আমরা দেখলাম? 2 প্রকার। প্রবাহী, প্রবাহী কত প্রকার? 2 প্রকার। একটা কি তরল, আর এটা হলো বায়বীয় নাকি। তরল আর বায়বীয়। এখন আমরা দেখব তরলের জন্য একটা নতুন পেয়েছি নি আমরা, তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। ঠিক আছে। এটা কিভাবে প্রভাব ফেলে? তো সান্দ্রতাঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে পানির অনেকগুলো লেয়ার থাকে নাকি। সরি, লেয়ারটা সোজা হলো না। আর এরকম অনেকগুলো লেয়ার থাকে পানি। তো এই লেয়ার গুলো কি করে, একটা লেয়ার আরেকটা লেয়ারকে টেনে নিয়ে যেতে চায়। তাহলে মাঝখানে কোনো লেয়ারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এর চেয়ে কি, যার বেগ বেশি তাকে এদিকে টানে, আর যার বেগ কম তাকে সামনের দিকে নিয়ে যেতে চায়।
তাহলে দেখো এই যে টেনে নিয়ে যায় কি কারণে, কারণ কি এদের অণুগুলোর মধ্যে কি একটা অপরকে আকর্ষণ করে নাকি, আন্তঃনবিক আকর্ষণ বল বজায় আছে। এই প্রতিটা লেয়ারের সাথে প্রতিটা লেয়ার পানির অণু সংযুক্ত অবস্থায় আছে, এই জন্য কি এদের একটা আকর্ষণ বলের কারণে একটা লেয়ারকে আরেকটা লেয়ার আকর্ষণ করে বা টানে। তাহলে এখন যদি তরলের টেম্পারেচার যদি আমরা বাড়াই, তরলের টেম্পারেচার যদি আমরা হাই করি, তাহলে কি হবে, আমরা কি জানি যে অণুগুলোর গতিশক্তি বেড়ে যায় নাকি, তাহলে ই কে রাইজ হয় নাকি। আর গতিশক্তি যদি বাড়ে তাহলে কি এদের লাফালাফি বাড়বে, আর এদের মধ্যকার দূরত্ব বাড়বে, ডিস্টেন্সও বাড়বে, ডিস্টেন্সও বাড়বে। আর ডিস্টেন্স বাড়লে কি হবে, আন্তঃনবিক আকর্ষণ বলের মান কমবে। মানে আন্তঃনবিক আকর্ষণ বলের মান যদি কমে, তাহলে এই যে টান দিচ্ছিল এই মাঝখানে লেয়ার কি করছিল, যার বেগ বেশি ওর বেগ কমাইতে, আর যার বেগ কম ওর বাড়াইতে চেষ্টা করছিল, এই চেষ্টার পরিমাণটা কি কমে যাবে না, কারণ এদের মধ্যে তার আকর্ষণ বলই নাই আগের মতো। তাহলে বলা যায় টেম্পারেচার বাড়াইলে, মুখ্য কথাটা কি আমার, তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বাড়লে সান্দ্রতাঙ্ক কমে, ঠিক আছে, বা সান্দ্রতা কমে, সান্দ্রতা কমে, ঠিক আছে। তবে টেম্পারেচারের সাথে সান্দ্রতার জিনিসটা, সান্দ্রতাঙ্ক জিনিসটার সম্পর্ক খুব কঠিন। তো এটা থেকে যদি আমি জাস্ট তোমাদের সমীকরণটা বলি, সমীকরণটা হলো এরকম যে লগ এটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টি, ঠিক আছে। এই সম্পর্কটা মনে রাখো তাহলে হবে, এখান থেকে বেশি কিছু আসে না এটা ছাড়া, এটা মনে রাখো। আর দুইটা গ্রাফ আছে, গ্রাফ দুইটা চাইলে মনে রাখতে পারো, একটা গ্রাফ হলো এরকম, এটাকে যদি কপি করি আমি, তো তোমার একটা গ্রাফ হলো এরকম সরলরেখা পাওয়া যায়, খুব সরলরেখা পাওয়া যায়, আর আরেকটা গ্রাফ হলো এরকম পাওয়া যায়, অধিবৃত্ত পাওয়া যায়। তো সরলরেখা পাওয়া যায় কখন বলো তো, সরলরেখা পাওয়া যাবে তখন যখন আমি এই ইটার সাথে ইয়ার সম্পর্ক করব, এই যে টি এর, ইটার সাথে টি এর সম্পর্কটা হলো 1/t এর সাথে হলো সমানুপাতিক, বোঝা গেল। তাহলে ইটার সাথে হলো 1/t যদি সমানুপাতিক হয়, তাহলে এদিক বরাবর যদি আমি ইটা ধরি আর এদিক বরাবর যদি 1/t ধরি, তাহলে এই পয়েন্ট গুলাতে কি পাওয়া যায়, সমানুপাতিক সেহেতু একটা সরলরেখা পাওয়া যাবে, বোঝা গেল। আর এই সম্পর্কটা কার কার, এই সম্পর্কটা হলো লগ ইটা, লগ ইটার সাথে এটার সম্পর্ক হলো এরকম। এটার জন্য রেখাটা কি পাওয়া যায়, একটা অধিবৃত্তীয় রেখা পাওয়া যায়। তাহলে এই দিক বরাবর যদি আমি লগ ইটা ধরি আর এদিক বরাবর যদি টি ধরি, তাহলে এই টি এর জন্য যেহেতু এটা উল্টাই দিয়েছি, তাহলে কি একটা অধিবৃত্তীয় রেখা পাওয়া যায়। এই কটা জিনিসই আসে তা তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার উপর। এখন এটা তো দেখলাম তরলের জন্য, আমি কি বললাম প্রবাহী পদার্থ কয় ধরনের হয়, দুই ধরনের না, তো আরেকটা কি, বায়বীয়, বায়ু, বায়বীয় প্রবাহের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু উল্টো। এখানে যদি তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক বাড়ে। এটা কেন হয়, এটা হওয়ার কারণ হলো টেম্পারেচার রাইজ, এটা rise। দেখো আগের বার ছিল কি তরল, আর এবার ধরো আমার গ্যাস, এগুলো হলো গ্যাস, গ্যাস। তো গ্যাসের ক্ষেত্রে কি আগে থেকে এদের মধ্যে ডিস্টেন্স কি অনেক কম থাকে, সরি অনেক বেশি থাকে, আর আন্তঃনবিক আকর্ষণ বলের মান কি থাকে, অনেক কম থাকে গ্যাসের ক্ষেত্রে নাকি, ভ্যান ডার ওয়েলস বল এটা নগণ্য ধরা যায়। তাহলে এখন তুমি ওই যে আন্তঃনবিক আকর্ষণ বল আর ডিস্টেন্স দিয়ে এই জিনিসটা সান্দ্রতা ডিফাইন করতে পারবা না। এটা ডিফাইন করবো কিভাবে আমরা, এখন ব্যাপার দেখা যায় যে টেম্পারেচার যখন বাড়াবো তখন কি হয়, এদের মধ্যে সংঘর্ষের পরিমাণ বাড়ে, ছোটাছুটির পরিমাণ বাড়ে। এই সংঘর্ষের পরিমাণ বাড়লে বা বিশৃঙ্খলা বাড়লে দেখা যায় যে ধরো যে একটা বস্তু আগে এখান দিয়ে ধরো সোজাসুজি পড়ে যাচ্ছিল, এই অণুগুলা শান্ত ছিল, তাহলে কি এর সাথে আঘাত কম লাগবে, তার বাধার পরিমাণ কম হবে। কিন্তু যদি ছোটাছুটি বেড়ে যায়, সংঘর্ষ বেড়ে যায়, তাহলে এখান থেকে যখন এদিকে আসবে, এদিকে পড়বে, তাহলে এগুলোকে বেশি হিট করবে না, সংঘর্ষ, সংঘর্ষিত হবে বস্তুটার সাথে, তাহলে কি বাধার পরিমাণটা বাড়বে, ফলে সান্দ্রতাঙ্কটা বেড়ে যায়। এটার ক্ষেত্রে যদি অণুগুলোর
গড় বেগ, গড় বেগ কি? গড় বেগ ইজ ইকুয়াল টু সি। এটা তোমরা এই পরিবেশ রসায়নে পড়েছো আশা করি। তো গড় বেগ যদি সি হয় আর তাপমাত্রা কি? তাপমাত্রা ইজ ইকুয়াল টু টি। তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক হলো টি সমানুপাতিক রুট ওভার টি। ঠিক আছে, এইটা একটা সম্পর্ক। আর ইটার সাথে তাহলে কি সম্পর্ক? ইটার সাথে এসি সরাসরি কি সমানুপাতিক, মানে টি বাড়লে সরি এই বেগ বাড়লে কি বাড়ে? সংঘর্ষ বাড়ে, ফলে হলো যে সান্দ্রতাঙ্ক বাড়ে। তাহলে এই দুটাকে যদি মার্চ করি তাহলে লেখা যায় হবে যে সি ইজ ইকুয়াল টু, সরি সি ইজ ইকুয়াল টু কেন লিখছি, সি সমানুপাতিক এটা সমানুপাতিক রুট ওভার টি। হ্যাঁ, এটাকে লেখা যায় এভাবে, ইটা ইজ ইকুয়াল টু কে রুট ওভার টি। এখানে কেটা কি? একটা ধ্রুবক, এটা হলো একটা ধ্রুবক। ঠিক আছে, আর টি অবশ্যই কিসে দেবে? কেলভিনে, কেলভিন টেম্পারেচার। এবার আসি সান্দ্রতাঙ্কের উপর চাপের প্রভাব। কিসের প্রভাব? তাঙ্কের উপর চাপের প্রভাব। চাপের প্রভাবটা কি হয়? ধরো যে বাতাসের দুইটা লেয়ার, বা তরলের দুইটা লেয়ার, যেটা যেটা ইচ্ছা ওটাই ধরো, এই দুইটা লেয়ার। তাহলে এই দুইটা লেয়ারের মধ্যে ধরো ডিস্টেন্স ধরো এক্স, না ওয়াই ধরো, যেহেতু ওয়াই দিয়ে আমরা বেগের পার্থক্য ধরো ডেল ভি, এরকম ধরলাম। তাহলে এখান দিয়ে যখন একটা বস্তু তুমি ছেড়ে দিবা, তাহলে এই লেয়ার ভেদ করে এই লেয়ার ভেদ করে ওকে নিচ দিয়ে নামা লাগবে নাকি? তাহলে এই লেয়ার দুটো উপর থেকে যদি তুমি চাপ দাও, তাহলে কি হবে? এই লেয়ার দুইটা দূরত্ব কমে কি আরো কাছাকাছি চলে আসবে, অর্থাৎ এই লেয়ারটা সরে আরো এরকম হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। কাছাকাছি হইলে এদের মধ্যে আন্তঃনবিক দূরত্ব কি হয়ে যাবে? কমে যাবে না? আর আন্তঃনবিক দূরত্ব কমলে কি হবে? আন্তঃনবিক আকর্ষণ বলের মান বাড়বে, আর আন্তঃনবিক আকর্ষণ বলের মান বাড়লে সান্দ্রতা বাড়বে। তাহলে চাপ বাড়লে কি হবে? চাপের সাথে সরাসরি সান্দ্রতা হলো সমানুপাতিক। চাপ বাড়লে সান্দ্রতা বাড়ে। ঠিক আছে, সরি এই জিনিসগুলোতে এখানে আমি ভুল করে সান্দ্রতাঙ্ক লিখে দিয়েছি, জিনিসগুলো হবে সান্দ্রতা। বুঝা গেল? হবে কি সান্দ্রতা, কারণ সান্দ্রতা অন্তত ফিক্সড একটা ম্যাটেরিয়ালের জন্য সান্দ্রতা হবে এখানে, সান্দ্রতার উপর এটা পড়। চলো এখন আমরা ম্যাথ করে ফেলি একটা, দিয়ে আমরা সান্দ্রতাঙ্কের ক্লাসটা শেষ করব। তো এই ম্যাথটাতে কি বলা হয়েছে যে 0.01 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আমরা পড়ি আর ডাটা তুলি। তাহলে ক্ষেত্রফল হলো কি আমার এ ইজিক্যাল টু 0.01 মিটার স্কোয়ার, নাকি? ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত 2 মিলিমিটার পুরু গ্লিসারিনের একটি স্তরের ওপর রাখা আছে, নাকি? তাহলে যদি এরকম একটা পাত চিন্তা করি, ধরো এটা না, এটা একটা পাত, এই পাতটা কি আরেকটা পাতের উপর রাখা আছে ধর, বা একটা গ্রাউন্ডের উপর রাখা আছে, নিচেরটাকে তুমি গ্রাউন্ড ধরতে পারো, এটাকে গ্রাউন্ড ধরতে পারো। এই মাঝখানে যে গ্লিসারিনের যে স্তর দুইটা পাতের, কি এটা 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 একটা গ্লিসারিনের পাত, আর নিচেরটা কি গ্রাউন্ড আমার।
মাঝখানে যে গ্লিসারিন আছে, ধরো যে গ্লিসারিনের কালারটা যদি আমি আলাদা করে দিই, এটা ধরো গ্লিসারিন, এই মাঝখানে আবার কি আছে, গ্লিসারিন আছে। এই গ্লিসারিনের পুরুত্ব কত বলেছে, 2 মিলিমিটার নাকি, অর্থাৎ এখান থেকে এখানে ডিস্টেন্স হলো আমার 2 মিলিমিটার, অর্থাৎ এটাকে কি বলা যায়, ডেল ওয়াই ইজিক্যাল টু 2 মিলিমিটার। তাহলে ডেল ওয়াই ইজিক্যাল টু কত পাইলাম আমরা, 2 × 10⁻³ মিটার। তাহলে পার্টটিকে যদি আমি 0.05 মিটার পার সেকেন্ড বেগে চালনা করি, অর্থাৎ এই যে উপরে যে পার্টটা, এটাকে যদি আমি 0.05 মিটার পার সেকেন্ড বেগে যদি চালনা করি আনুভূমিক বল প্রয়োগ করে, অর্থাৎ এদিকে বল প্রয়োগ করি বেগে চালনা করতে, তাহলে আনুভূমিক বলের মানটা এখানে দেওয়া হয়নি, এখানে হবে আনুভূমিক বলের মানটা 0.4 নিউটন। 0.4 নিউটন আনুভূমিক বল প্রয়োগ করে, তাহলে এফ এর ভ্যালু কত এখানে, 0.4 নিউটন। ঠিক আছে, তাহলে আনুভূমিক বলের প্রয়োজন হলে সান্দ্রতা গুণাঙ্কের মান নির্ণয় করো, অর্থাৎ কার ভ্যালু নির্ণয় করতে বলেছে এখানে, ইটার ভ্যালু। ইটার ভ্যালু কত, আর একটা কি দেওয়া ছিল, বেগ দেওয়া ছিল। আচ্ছা দেখো, নিচের গ্রাউন্ডের বেগ কত, 0 না, গ্রাউন্ডের বেগ সবসময় কি হয়, 0 মিটার পার সেকেন্ড হয়। আর আমরা যতটুকু গ্যাপের জন্য, অর্থাৎ যতটুকু দূরত্বের পার্থক্যের জন্য আমি কি নিব, বেগের পার্থক্য নিব, অতটুকুই বসানো লাগবে এখানে। তাহলে দেখো এখানে নিচের পার্থক্য, নিচের বেগ যদি 0 হয় আর উপরে যদি 0.5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এদের বেগের পার্থক্য কত হবে, ডেল ভি ইজিক্যাল টু 0.5ই না, 0.5ই না মিটার পার সেকেন্ড। আর ডিস্টেন্স কত নিয়েছি আমি, যেহেতু 2 মিটার নিয়েছি, তুমি যত ডিস্টেন্স নিবা তত ডিস্টেন্সে দুইটা লেয়ারের মাঝখানে কি বের করা লাগবে, বেগের পার্থক্য বের করা লাগবে। তাহলে ওটাই করেছি আমি। তাহলে এখানে বেগ অবক্রমণ অর্থাৎ ডিভি বাই ডিওয়াই এর ভ্যালুটা কত আসবে, ডিভি বাই ডিভি এর ভ্যালু 0.05, আর ডিওয়াই এর ভ্যালু কত, 2 × 10⁻³ এটা। ঠিক আছে, এখন আমরা কি বের করবো, ইটার ভ্যালু বের করবো। তাহলে আমরা ইটার ভ্যালু কি দেখেছিলাম, ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এ ইন্টু ডিওয়াই বাই ডিভি নাকি। তাহলে ইটা ইজ ইকুয়াল টু এফ এর ভ্যালু কত, 0.4, ক্ষেত্রফলের ভ্যালু 0.01 নাকি, ইন্টু ডিওয়াই বাই, মানে এটাকে উল্টাই দিলে কত আসে, 0.002 ডিভাইডেড বাই কি 0.05। ঠিক আছে, এটাকে একটু হিসাব করলে আসে আমার 1.6 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এই ছিল আমাদের ম্যাথ। এইভাবে ম্যাথগুলো আসে সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্র বল বের করা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ।